শুনতে পাচ্ছি? জি স্যার। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আমি কারো কথা শুনছি না কেন? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যায় তো। হ্যালো, জি স্যার, আমরা তো শুনতে স্যার। আপনারা কথা বলতেছেন, আমি শুনি না কেন? Tecnologia, tecnologia. 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 আচ্ছা, যেহেতু আমাদের আগামীকাল একটা কুইজ আছে, আমরা একটা অঙ্ক, যেহেতু অনেকেই ঈদের পর ফিজিক্যাল ক্লাস করা হয় নাই, আমি একটা অঙ্ক এটা দেখাই দিচ্ছি। স্যার, আপনার কথা অনেক আস্তে আস্তে স্যার, একটু জোরে বললে ভালো হতো স্যার। আবার বলো। আচ্ছা, এবার বলেন। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ। কে জানি একটু কি বলেছিলেন একটু আগে, আমি শুনি নাই। স্যার, কথা অনেক আস্তে আস্তে স্যার। ভাইয়া, তুমি একটু তোমারটা দেখো, আমাদের এদিকে তো ক্লিয়ারই আছে। আচ্ছা, তাও যদি সমস্যা হয় একটু বলেন। এখন ঠিক আছে? আচ্ছা, স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। স্যার, আগেই ভালো ছিল স্যার।
আচ্ছা, ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে এই স্লাইডটা দেখেন। এই স্লাইডটার আপনাদেরকে দেওয়া হয়েছে 29 নাম্বার ইয়েতে, স্লাইডের পেজে। ফুল স্ক্রিন করি। তার উপরে ডাইন পাশে স্লাইড শো আছে, ওইখানে দিলে তো হওয়ার কথা সম্ভবত। স্লাইড দিলে আবার অঙ্ক দেখাইতে পারবো না, জন্য করতে হবে। আচ্ছা, এই অঙ্কের জন্য আগে প্রশ্ন পরে আসছি। প্রশ্নের আগে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওইটা ড্রাইভ থেকে চলতেছে, তো এখানে স্যার ডাউনলোড করি না, তাইলে ভালো হবে। আচ্ছা, এই অঙ্কের জন্য আমাদের মেনলি বেসিক্যালি 3টা ছক লাগবে। আমরা আগেও দেখিয়েছিলাম। 3টা ছকের জন্য এটা একটা ছক।
আচ্ছা, ফার্স্ট হচ্ছে এখানে পার্টিকুলার্স, তারপরে অ্যামাউন্ট বসবে, পরে টেবলে বসবে অ্যামাউন্ট, দুইটা অ্যামাউন্ট। আর এটা ফার্স্টে বিজনেসের নাম বসবে, সেটাতে কি আছে দেখি বিজনেসের নাম। স্যার দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, পুরোটা নেই। আচ্ছা, এতক্ষণ লিখছিলাম যে দেখেন না আপনারা। আচ্ছা, আমি এটা এক্সেলে করছি। ছকটা হবে এরকম, সিম্পল ছক, একটা পার্টিকুলার্স, অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট আর কি, এখানে আর কিছু নাই। আগে যেমন অনেক কিছু ছিল, এখানে তেমন কিছু থাকে না। আর কোয়েশ্চেন আগে দেখবো বিজনেসের নাম কি আছে। বিজনেসের নাম বিজনেসের নাম কিছু দেয়া নেই। কোম্পানিস ইনকাম স্টেটমেন্ট আছে, যদি দেয়া না থাকে কিছু দেয়া নেই, দরকার নেই। তো প্রথমটা যেটা আমরা বের করবো সেটার নাম হচ্ছে স্কেজুয়াল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। হ্যাঁ, এখানে এটার বেসিক্যালি অর্থ হচ্ছে কি, ফ্যাক্টরির মধ্যে যে প্রোডাক্ট তৈরি করব সেটার কত টাকার, সেটার খরচ কত, মানে এটা খরচ করতে কত টাকা। ধরুন একটা কলম যদি 30 টাকা দিয়ে বিক্রি করি, তার মানে এটা তো আমি 30 টাকা দিয়ে বানাই নাই, এটা বানাতে তো আমার আরো কম লেগেছে, তাহলে কত টাকা খরচ হয়েছে, সাপোজ 20 টাকা খরচ হয়েছে। তো এই যে 20 টাকা তৈরি করতে লেগেছে, এটাই বের করার প্রসিডিওর হচ্ছে স্কেজুয়াল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আচ্ছা, প্রোডাক্ট তৈরি করতে আমাদের তিনটা জিনিস লাগে। শুরুতে যেটা লাগবে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ডিরেক্ট ম্যাটেরিয়ালস লাগবে, তারপর লাগবে ডিরেক্ট লেবার, তারপর লাগবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। এই তিনটা জিনিস লাগবে। এবার ডিরেক্ট ম্যাটেরিয়ালস, আমরা তো প্রোডাক্ট তৈরি করি একটা নির্দিষ্ট টাইমে, সাপোজ এটা 1 মাস অথবা 1 বছর, হ্যাঁ, এভাবে টাইম ফ্রেম থাকে। অর্থাৎ এই 1 মাসে আমি কত টাকার প্রোডাক্ট তৈরি করলাম। এটা এমন না যে যতটুকু ফিনিশড হয়েছে ততটা, এর মধ্যে আনফিনিশড যেগুলো থাকবে ওগুলো বাদ দিয়ে যতটুকু ফিনিশ হয়েছে সেটা বের করতে হয়। এবার সাপোজ আমি ম্যাটেরিয়ালস কিনলাম, র ম্যাটেরিয়ালস, এবং সবগুলো ম্যাটেরিয়ালস ওই টাইম পিরিয়ডের মধ্যে যে ইউজ হয়ে যাবে তেমন না। যেমন ধরেন 1000 টাকার, ধরেন আমি কাপড় কিনলাম, শার্ট বানাবো, এখন 1 মাস হচ্ছে আমার টাইম ফ্রেম। 1 মাসের মধ্যে আমার পুরোটা হয়তো ইউজ হয় নাই, হ্যাঁ, ইউজ হয়েছে ধরেন 900 ইউনিট, তাহলে বাকি রয়ে গেছে 100। এবার যে ধরেন কিনেছিলাম 1000, ইউজ করলাম 900, বাকি রয়ে গেল 100, তাহলে ইউজ হয়ে গেছে হচ্ছে 900। তাহলে এই 100 কি আমি রয়ে গেছে মানে কি, এটা তো ফেলে দিব না, এটা পরের মাসে গিয়ে আবার ইউজ করব। না, এটাও যোগ বাট হবে জানুয়ারি পরে। মাসে আমি ইউজ করলাম, সরি, কিন্তু পরের মাসে আমরা ইউজ করবো এই বুঝিনি। 100। হ্যাঁ, জানুয়ারিতে যেটা ইউজ হয়েছে সেটা জানুয়ারিতে,
যেটা রয়ে গেছে সেটা পরের মাসে চলে যাবে, ফেব্রুয়ারি মাসের শুরুতে চলে যাবে। তাহলে সেটার কনসেপ্টটা হচ্ছে বিগিনিং, আগের মাসের থেকে যেটা আসবে সেটা হচ্ছে বিগিনিং ম্যাটেরিয়ালস, র ম্যাটেরিয়ালস। এর সাথে যোগ হবে পারচেস, অর্থাৎ এই মাসে কতটুকু পারচেস করলাম। তারপর যেটা পাবো সেটাকে আমরা বলবো র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল ফর ইউজ, অর্থাৎ কতটুকু আমি ইউজ করতে পারবো। এবার বাদ যাবে এন্ডিং র ম্যাটেরিয়ালস, কিছু ম্যাটেরিয়ালস যদি থেকে যায় তাহলে পাবো কতটুকু র ম্যাটেরিয়ালস আমরা ইউজ করতে পারলাম। র ম্যাটেরিয়ালস ইউজড, আমরা এটাই বের করার চেষ্টা করছি। স্যার এন্ডিং র ম্যাটেরিয়ালস কোনটা স্যার? বুঝিনি এন্ডিং র ম্যাটেরিয়ালস। স্যার এন্ডিং র ম্যাটেরিয়ালস এর কনসেপ্টটা বুঝে নিছি। আচ্ছা বুঝাচ্ছি। আচ্ছা, ধরেন আপনি 1000 টাকার ম্যাটেরিয়ালস কিনলেন। 1000 টাকার ম্যাটেরিয়ালস কিনা মানে কি, 1000 টাকার ম্যাটেরিয়ালস দিয়ে আপনি প্রোডাক্ট তৈরি করবেন। তা আপনি কোন মাসের প্রোডাকশন করছেন? প্রোডাকশন করতেছেন হচ্ছে জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসে আমি কয় টাকার প্রোডাক্ট তৈরি করব। আচ্ছা, এবার আমি জানুয়ারি মাসে কাপড় কাট, মানে একটা শার্ট সেলাই করতে গেলে তো অনেকগুলো প্রসিজিওর, যে কোনো প্রোডাকশনে অনেকগুলো স্টেপ থাকে। হ্যাঁ, এমন না যে এটা একজনে একটা শার্ট বানালো তারপর আবার আরেকটা শার্ট শুরু করলে, এরকম না, অনেকগুলো স্টেপ থাকে। এবার ধরেন 1 মাসের জন্য কাপড় কাটিং করতে হবে শার্ট বানানোর জন্য। এখন এই 1 মাসে কাপড় কাটিং করা হয়েছে ধরেন 900। হ্যাঁ, 900 টাকার কাপড় কাটা হয়েছে। তাহলে কিনেছিলাম কি, পারচেস করেছিলাম কত? পারচেস করেছিলাম 1000, ইউজ করলাম 900, তাহলে রয়ে গেল কত? রয়ে গেল 100 না? জি এই জি 100, স্যার 100। এই 100টা হচ্ছে আমার এন্ডিং, ঠিক আছে, জানুয়ারি মাসের এন্ডিং, অর্থাৎ এন্ডিং র মেটেরিয়ালস রয়ে গেছে 100, মানে এটি ইউজ করা হয় নাই। 1000 টাকা ম্যাটেরিয়ালসের মধ্যে 100 টাকা আনইউজড রয়ে গেছে। এই 100 টাকার আনইউজডটা কি করব আমি পরের মাসে আবার, যখন আবার প্রোডাকশন শুরু হবে ফেব্রুয়ারি মাসের জন্য, এই 100 টাকার ম্যাটেরিয়ালসটা নিয়ে আসবো, যেটাকে বলবো বিগিনিং। হ্যাঁ, আবার পারচেস থাকবে এরকম, আবার অ্যাভেলেবল ফর ইউজ, আবার এন্ডিং, অর্থাৎ প্রত্যেক মাসেই কিছু রয়ে যেতে পারে, নাও যেতে পারে। রয়ে না গেলে এটা জিরো হবে, কোনো সমস্যা নেই। রয়ে যে যাবে এটার কোনো সিওরিটি নেই, থাকবে মোস্ট অফ দ্য টাইম থাকে আর কি। যেটা এই মাসের র মেটেরিয়াল এন্ডিং থাকবে সেটা পরের মাসে গিয়ে বিগিনিং হবে, ঠিক আছে। সেজন্য আমরা যে মাসেরই করি বিগিনিং দিয়ে শুরু করতে হবে, পারচেজ যোগ করব, আফটার দ্যাট এন্ডিংটা বাদ যাবে। ক্লিয়ার? এন্ডিং। জি স্যার। এবার জি স্যার। তাহলে আমরা দেখি কোয়েশ্চেনে বিগিনিং র মেটেরিয়ালস কত দেয়া আছে। আচ্ছা, এখানে দেখেন বিগিনিং দেয়া আছে, এন্ড অফ ইয়ার দেয়া আছে, আবার অনেক সময় ডেটও দেয়া থাকতে পারে। অর্থাৎ শুরুর ডেট হলে
স্টার্টিং ডেট হবে আর এন্ডিং ডেট হলে এন্ডিং ডেট হবে, ঠিক আছে? এই অঙ্কটা কি আমি আগের ক্লাসে করেছিলাম, মনে আছে কারো? জি স্যার, করছিলাম স্যার। এটা তাহলে জি এটা স্যার। করবো না, তাহলে আরেকটা করবো। এটা স্কাইলার কোম্পানি, সবগুলো সিস্টেম একই ছক হবে। এটা একটু কঠিন বলে করিয়ে দিচ্ছি যাতে করে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায়, তারপর নিজেরা করতে গেলে হয়তো পারবো। দেখো আচ্ছা, এখানে দেখেন একটা ইনকাম স্টেটমেন্ট দেয়া আছে, যেখানে দেখেন জুন 1 জুন 30, এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে। জুন 1 জুন 30, এই জুন 1 এর র মেটেরিয়ালস বিগিনিং এর 42,000 হচ্ছে এন্ডিং, অর্থাৎ পরের ডেটটা হচ্ছে এন্ডিং, আগের ডেটটা হচ্ছে বিগিনিং। তাহলে আমার ফার্স্টে লাগবে র মেটেরিয়ালস বিগিনিং 17,000, বিগিনিং র মেটেরিয়ালস। এরপর র মেটেরিয়ালস পারচেস, একদম ছকে যেরকম থাকবে কোয়েশ্চেন থেকে এটা বের করে নিতে হবে। এখানে পারচেস অফ র মেটেরিয়ালস 1,90,000, র মেটেরিয়ালস অ্যাভেলেবেল ফর ইউজ হচ্ছে 1,90,000 সাথে 17,000 যোগ করলে 2,07,000। এর থেকে বাদ যাবে এন্ডিং র মেটেরিয়ালস, এন্ডিং র মেটেরিয়ালস হচ্ছে 42,000, 42,000। তাহলে পেয়ে যাব র মেটেরিয়ালস ইউজড, র মেটেরিয়ালস ইউজড পাবো হচ্ছে 2,07,000 মাইনাস 42,000, 1,65,000। তাহলে এত টাকার প্রোডাক্ট আমি ইউজ করলাম, ঠিক আছে? এটাকে আমরা বলছি র মেটেরিয়ালস ইউজড। এবার আসেন তাহলে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার দেয়া আছে কোথায় দেখে, এই যে ডিরেক্ট লেবার দেয়া আছে, ডিরেক্ট লেবার হচ্ছে 90,000, ঠিক আছে? 90,000 ডিরেক্ট লেবার 90,000 সরাসরি বসিয়ে দেব। এবার আসেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেডে কি কি বসে? ম্যানুফ্যাকচারিং ওভারহেডে সাধারণত বসে ইনডিরেক্ট লেবার, indirect materials, all expenses related to factory. তো ফ্যাক্টরি রিলেটেড যত এক্সপেন্স আছে সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা, তাহলে কি আছে দেখি ফ্যাক্টরিতে। প্রথমে দেখেন সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ। এটা সেলিং, সেলিং যখন বলবে সেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সেটা হচ্ছে অফিসের খরচ, সেটা কোম্পানির খরচ, ওই ফ্যাক্টরির খরচ না, তাহলে সেটা আসবে না সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ। তাহলে পরে আছে রেন্ট অন ফ্যাসিলিটিস, ঠিক আছে? তাহলে ভাড়া, বাট এটা এখানে বলে দেয় নাই ফ্যাক্টরি নাকি অফিসের, সেজন্য আমাদের দেখতে হবে কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। এই যে এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে, বলছে অনলি 80%
only 80% of the rent facilities applies to factory. The remainder applies to অর্থাৎ 20% applies to হবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ নন ম্যানুফ্যাকচারিং। তাহলে আমাদের এই 40,000-এর 80% আসবে ফ্যাক্টরিতে, ঠিক আছে? তাহলে এটা রেন্ট হবে ওভারহেড, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। রেন্টে আছে হচ্ছে 40,000, 40,000 divided into 80%, 32,000 হবে রেন্ট। তারপরে রেন্ট গেল, পারচেস অফ র মেটেরিয়ালস হয়ে গেছে। ইন্স্যুরেন্স কিছু বলা দেওয়া নাই, বাট এখানে কিছু অপশন দেওয়া থাকতে পারে। এই যে some 75% of the insurance and 90% of the utilities apply to factory operations. অর্থাৎ ফ্যাক্টরির জন্য হচ্ছে 75% of insurance। তাহলে 8,000-এর 75% হচ্ছে ফ্যাক্টরিতে ইন্স্যুরেন্স। 8,000 into 75%, তাহলে 6,000, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট এটা এখানে আসবে না। এটা এতে চলে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ইউটিলিটিস, রেন্ট, ইন্স্যুরেন্স, ইউটিলিটিস। ইউটিলিটিসের 90% অফ দ্য ইউটিলিটিস ফ্যাক্টরি, তাহলে ইউটিলিটিস হচ্ছে 50,000। 50,000-এর 90%, 45,000। ইনডিরেক্ট লেবারও আসবে 1,08,000। স্যার মিউট করা আছে স্যার। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ফ্যাক্টরি যেহেতু আছে এটা সরাসরি আসবে 12,000। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি 12,000। মেইনটেনেন্স ফ্যাক্টরি, ফ্যাক্টরি লেখা থাকলে আসবে 7,000। তাহলে ফ্যাক্টরিতে হচ্ছে এগুলো খরচ ওভারহেডে, টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড
total manufacturing overhead. যে 2,10,000 হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। দেখেন আমরা তিনটে জিনিস পেলাম, র মেটেরিয়ালস ইউজড 1,65,000, ডিরেক্ট লেবার 90,000, আর লাস্ট ওয়ান হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2,10,000। তিনটা জিনিস যোগ করলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিয়ে বোঝা হচ্ছে এই মাসে কারেন্ট যে মাসের আমরা কস্ট বের করছি প্রোডাক্টের, ওই মাসে কি কি টোটাল কত খরচ করলাম, র মেটেরিয়ালস ইউজ করলাম এত, ডিরেক্ট লেবার ইউজ করলাম এত, ওভারহেড ইউজ করলাম এত। বাট টোটাল খরচ করা মানেই টোটাল ফিনিশ প্রোডাক্ট বের হওয়া না, অর্থাৎ এগুলো কাজ চলছে, এই তিনটা দিয়ে কাজ চলছে প্রোডাক্ট তৈরি করার জন্য। তো এখন টাইম শেষে ধরেন জানুয়ারি 31 তারিখের লাস্টে যে ডেট, যে টাইমে শেষ হয় প্রোডাকশন, ওই টাইমে অনেক কাজ রয়ে যেতে পারে যেটা শেষ হয় না। হ্যাঁ, যেটুকু কাজ শেষ হয় না, ধরেন একটা জামা সেলাই করা হয়েছে কিন্তু বোতাম দেওয়া হয় না, বোতাম যেহেতু দেওয়া হয়নি এটা ফিনিশ হয়নি প্রোডাক্টটা, পরের দিন এসে জামার বোতাম দিতে হবে, বাট জানুয়ারি 31 তারিখে ওটার কাজ শেষ হয় নাই। ঠিক আছে, তাহলে আমি টোটাল কত কাজ করলাম জানুয়ারিতে সেটা বের করতে হলে এই আনফিনিশ যেগুলো কাজ হয় নাই সেগুলোকে বাদ দিতে হবে। আর এগুলোকে বলা হয় যে কাজ চলে, এগুলোকে বলা হয় ওয়ার্কিং প্রসেস, কাজটা চলমান আর কি, ওয়ার্কিং প্রসেস। তো যেটা এবছরের এ মাসের এন্ডিং মানে রয়ে যায় কাজ, সেটা পরের মাসের বিগিনিং, কারণ ওইটা আবার কাজ শুরু করতে হবে পরের মাসে। ধরেন আজ এই 70% কাজ শেষ হয়েছে এই মাসে, বাট কমপ্লিট হয় নাই, তো বাকি 30% কাজ করবো পরের মাসে গিয়ে, তাহলে কমপ্লিট প্রোডাক্টটা চলে যাবে পরের মাসে, এই মাসে থাকবে না। আমার এখানে টোটাল ফিনিশড প্রোডাক্ট বের করতে হবে। ফিনিশড প্রোডাক্ট বের করার জন্য আমার ফার্স্টে হবে এই যে ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং জানুয়ারি 1, এন্ডিং জুন 30, জুন 1, জুন 30। তাহলে এখানের সাথে ফার্স্টে যোগ হবে বিগিনিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 70,000, পাবো টোটাল ওয়ার্ক ইন প্রসেস এর থেকে বাদ যাবে এন্ডিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস হচ্ছে 85,000। তাহলে আমরা পেয়ে যাব কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ পেসিভ, পেসিভ মানে এত টাকার প্রোডাক্ট তৈরি হয়েছে, কস্ট অফ গুডস
manufactured. $4,50,000 প্রোডাক্ট আমি তৈরি করলাম। আবার দেখেন এটা একদম এই ছকের কোনো চেঞ্জ হবে না, যতই অঙ্ক যতভাবে আসুক এই ছক অনুযায়ী করতে হবে। ফার্স্টে র মেটেরিয়ালস, ডিরেক্ট মেটেরিয়ালস, এটা বিগিনিং এর সাথে পারচেজ যোগ, এন্ডিং বাদ, তাহলে পাবো র মেটেরিয়ালস ইউজ। তারপর আসবে ডিরেক্ট লেবার, তারপর আসবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ওভারহেড হচ্ছে ইনডিরেক্ট লেবার, ইনডিরেক্ট মেটেরিয়ালস আর ফ্যাক্টরি রিলেটেড যত এক্সপেন্সেস আছে। তিনটা যোগ করলে আমরা পাবো ম্যানুফ্যাকচারিং কস্ট, এর সাথে বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ হবে, পাবো টোটাল ওয়ার্কিং প্রসেস। টোটাল ওয়ার্কিং প্রসেস থেকে বাদ যাবে এন্ডিং ওয়ার্কিং প্রসেস, তাহলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। তাহলে আমাদের ফার্স্ট স্কেজুয়ালটা শেষ, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। অর্থাৎ এই মাসে আমরা জুন মাসে $4,50,000 প্রোডাক্ট তৈরি করলাম। তাহলে এই $4,50,000 প্রোডাক্ট আমরা চাইলে এখন বিক্রি করতে পারবো। এবার যেটা বের করব সেটা হচ্ছে এই মাসে কত টাকার প্রোডাক্ট সেল করলাম। তাহলে যেহেতু সেলের প্রশ্ন আসছে সেহেতু এখানে আসবে ফিনিশড গুডস, ফিনিশড গুডস এর ব্যাপারটা আসবে। তো এটা একই রকম ছক হবে। স্কাইলার কোম্পানি, স্কেজুল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এর জায়গায় এটা হয়ে যাবে সোল্ড। ঠিক আছে, প্রথমটা ছিল ম্যানুফ্যাকচার্ড অর্থাৎ কত টাকার প্রোডাক্ট তৈরি করেছিলাম, এবার বের করবো কত টাকার প্রোডাক্ট সেল করলাম। তো এটা বের করতে আমাকে ফার্স্টে লাগবে ফিনিশড গুডস অর্থাৎ বিগিনিং ফিনিশড গুডস, আগের বছর আগের মাসে কোনো ফিনিশড গুডস ছিল কিনা, এর সাথে যোগ হবে এই মাসে কত টাকার প্রোডাক্ট তৈরি করলাম অর্থাৎ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, অর্থাৎ এত টাকার প্রোডাক্ট তৈরি করলাম। তাহলে বের হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এত টাকার প্রোডাক্ট আমি সেল করতে পারবো। এবার বাদ যাবে এন্ডিং ফিনিশড গুডস, এন্ডিং ফিনিশড গুডস বাদ গেলে পাবো কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এবার দেখি বিগিনিং ফিনিশ গুডস, এই যে ফিনিশ গুডস, বিগিনিং ফিনিশ গুডস দেওয়া আছে 20,000, সরাসরি আমরা বাইরে করে ফেলতে পারি 20,000। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড আমরা অলরেডি বের করেছি 4,50,000। তাহলে অ্যাভেলেবেল হচ্ছে $4,70,000। এবার এন্ডিং ফিনিশ গুডস কত দেখি, এন্ডিং ফিনিশ গুডস হচ্ছে 60,000। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হচ্ছে $4,10,000। এটা জাস্ট ফিনিশ গুডস বিগিনিং যোগ ম্যানুফ্যাকচারের সাথে আর এন্ডিং ফিনিশ গুডস বাদ, এটা আর কিছু নেই। ঠিক আছে, আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে স্কাইলার কোম্পানি ইনকাম স্টেটমেন্ট। বিক্রি করলে প্রফিট হবে নিশ্চয়ই বা প্রফিট আর লস হবে নিশ্চয়ই, সেটা কত সেটা বের করব।
স্টেটমেন্ট সেটা তো পার্টিকুলার্স অ্যামাউন্ট আচ্ছা, তো এখানে ইনকাম স্টেটমেন্টের জন্য ফার্স্টে লাগবে সেলস। আগে আমরা করতাম সার্ভিস, বাট এখানে আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে কথা বলছি। তাহলে এখানে সেলস, বিক্রি, কত টাকার বিক্রি করলাম, ঠিক আছে। এই সেলস থেকে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ যেটা আমরা আগের ছকে বের করলাম এখানে। এই কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে আমরা পাবো গ্রস প্রফিট। তো গ্রস আর কি, এটা এখনো পুরোটা বাকি বাদ যায়নি। এর থেকে বাদ যাবে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। দেখি এবার তাহলে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কি কি আছে। এই যে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারিজ, ঠিক আছে, 35,000। আচ্ছা, আমরা তো লিখবো, সমস্যা নেই। 35,000। ডেপ্রিসিয়েশন অফ সেলস ইকুইপমেন্ট 10,000, যেহেতু সেলস ইকুইপমেন্ট আছে। অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পরে অ্যাডভার্টাইজ দিতে হয়, 80,000। অ্যাডভার্টাইজিং 80,000। কিছু কি আছে? আচ্ছা, তো এই যে রেন্টের 20% আর ইন্স্যুরেন্সের ইউটিলিটি সেগুলোর 20% করে আছে। তাহলে রেন্টের 20%। আমরা একসাথে ঘর করে একসাথে যদি করে ফেলতাম তাহলে এটা ভালো হতো, তাহলে মনে থাকতে সমস্যা হতো না, কারণ ছক তো একই, ছক তিনটা একসাথেই করতে হবে। তাহলে এখানে 20% হচ্ছে রেন্টের, 4 দুগুণে 8,000। রেন্টের পর হচ্ছে ইন্স্যুরেন্স হচ্ছে 50,000, 10%। না, 50,000 না, ইন্স্যুরেন্স দেখি 8,000, 25%। আচ্ছা, 2,000। আর বাকি আছে হচ্ছে ইউটিলিটিস 10%, 50,000, 10%, 5,000। The total manufacturing overhead, no, it's total selling and administrative expense. That's 40,000।
আচ্ছা, এখানে আমরা সেলস বসাই নাই। সেলস কত ছিল দেখি। সেলস ছিল 6 লাখ। 6 লাখ। এর থেকে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড 4,10,000। তাহলে পাবো গ্রস প্রফিট 1,90,000। এটার থেকে বাদ যাবে, যেটা বাদ যাবে সেটা বাদ যাবে নেট প্রফিট পাবো, নেট ইনকাম। ইনকাম এই গ্রস প্রফিট মাইনাস সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000। 50,000 হচ্ছে আমার নেট প্রফিট। ঠিক আছে, এরকম আসলে আমি দেখেন তিনটে ছকের কোনো চেঞ্জ আসবে না, ছক এরকমই থাকবে, শুধু অ্যামাউন্ট এই যে চেঞ্জ, এই মানগুলো চেঞ্জ আসবে। ফার্স্টে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এই একই রকম ছকে থাকবে, শুধু ওভারহেডের অ্যামাউন্টগুলো চেঞ্জ আসবে, আর বাকি সবগুলো ছক অনুযায়ী অ্যামাউন্ট বসবে। এখানেও তাই, কস্ট অফ গুডস সোল্ডেও ছক একই থাকবে, অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে বসবে। ইনকাম স্টেটমেন্টেও তাই, শুধু এখানে অ্যামাউন্টগুলো চেঞ্জ হবে, সেলিং এর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে, আর বাকি সব নিয়ম একই থাকবে। তাহলে এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা রিলেটেড আরেকটা কোয়েশ্চেন আছে, এটা আমি করাচ্ছি না, এটা আপনারা করবেন। যদি কোনো জায়গায় কোয়েশ্চেন থাকে আস্ক করবেন। ঠিক আছে, এটা সলিউশন দেয়া আছে স্লাইডের মধ্যেই, স্লাইডও দেখে নিতে পারবেন। তো এই অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমি পরের লাস্ট চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমাদের একটা চ্যাপ্টার স্টিল বাকি সিলেবাসের। তো স্যার ফ্রেট ইনটা কোনটার মধ্যে পড়বে? ফ্রেট ইন ক্লাসে বলেছিলাম, ফ্রেট ইন বসবে হচ্ছে ফ্রেট ইন, যেহেতু কাঁচামাল ফ্যাক্টরিতে আনা হয়, ফ্যাক্টরিতে আসবে ফ্যাক্টরি ওভারহেডে। আর ফ্রেট আউট বসবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফ্রেট ইন ফ্যাক্টরি ওভারহেড, ফ্রেট আউট অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। হ্যালো এটা স্যার। ফ্রেট আউট অথবা ডেলিভারি এক্সপেন্স আসতে পারে, দুইটাই একই অর্থ। হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমাদের স্যার এই স্লাইডটা স্যার দেওয়া নাই স্যার। আমাদের স্যার যে স্লাইডটা দেওয়া আছে স্যার, এটা পেজ কম স্যার। আপনি এক্সট্রা যেগুলো অ্যাড করেছেন স্যার, এগুলো এই স্লাইডে নাই স্যার। আচ্ছা, ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা যেটা যে চ্যাপ্টারটা পড়বো, সেই চ্যাপ্টারটা আমাদের লাস্ট চ্যাপ্টার সিলেবাসে। এটার নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। ঠিক আছে, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস।